ম্যাথ নাম্বার বলেন, কি প্রবলেম সেটা একটু বলেন। প্রবলেমটা আসলে চিত্রটা একটু ভালো মতো বুঝি নাই আর কি। কোন ম্যাথের? 1 নাম্বারটা আর 2 নাম্বারটা ভাই, এই দুইটা ম্যাথ প্রবলেম আছে। মানে চিত্রটার বুঝেন নাই? ওকে। না, এক নাম্বারে কি, 1 নাম্বার এবং 2 নাম্বারে কি কারো প্রবলেম আছে? আর 1 এবং 2 এর? 1 এবং 2 এই দুইটা ম্যাথে আর কারো কি প্রবলেম আছে? ভাই বুঝাই দেন, গত ক্লাসে ছিলাম না তো, তাহলে আমার সুবিধা হবে না। আচ্ছা, 1 নাম্বার ম্যাথে চিত্রটাতে এরকম একটা চিত্র দিয়ে আছে, একটা বৃত্ত, বৃত্তের একটা কেন্দ্র। এটা হলো মানে ওই গোলকটা, ওই ডায়ামিটারের লগটা যতটুকু পানিতে ডুবে আছে তার হাইট হলো এটা। এটা পানির তলদেশ থেকে ওই লগটা, সিলিন্ডার আকৃতির যে লগটা ইউজ করছি সেই লগটা কতটুকু পানিতে ডুবছে তার হাইট হলো এটা। ওকে, এইটা হলো মূল চিত্র। একটা লগ, লগ বলতে একটা সিলিন্ডার আকৃতির কি একটা লগ মিন্স একটা সিলিন্ডার, ঠিক আছে? এটা সাইড ভিউ দেখলে এরকম, আর ক্রস সেকশনাল ভিউ যদি দেখি এরকম একটা বৃত্ত দেখবো, তাহলে আমি এই জন্য একটা বৃত্ত অঙ্কন করছি। ওকে, এরপর এই লগটা কতটুকু পানিতে ডুববে সেটা আমাকে মানে পানির ডুবন্ত অংশের হাইট বের করতে হবে, ওই লগটা কতটুকু পানিতে ডুবে আছে সেটা বের করতে হবে। ওকে, আমরা ধরে নিলাম ডুবন্ত অংশের হাইট হলো এইচ, 5 এর ডায়ামিটার হলো, ব্যাসার্ধ হলো আর। এটা যদি আর হয়, এই বিন্দুটা কি আর না? এই বিন্দুটাও কি, এই রেখাটাও কি আর। ওকে, এখন আমার এই ডুবন্ত অংশের হাইটটা বের করার জন্য মূলত আমার কি দরকার, ক্রস সেকশনাল ভিউতে কতটুকু অংশ পানিতে ডুবছে, মানে ক্রস সেকশনাল ভিউতে কতটুকু পানিতে ডুবছে সেটা বের করতে হবে। কারণ ডুবন্ত অংশের হাইট বের করার জন্য ডুবন্ত অংশের ভলিউম দরকার। তাহলে ডুবন্ত অংশের ভলিউম যদি দরকার হয়, এটার লেন্থ কত, প্রশ্ন অনুযায়ী এটার লেন্থ দিয়ে আছে কত, এল। এটা কতটুকু লম্বা, এল অ্যাক্সিস পর্যন্ত লম্বা, ঠিক আছে? তাহলে আমি যদি কোনো সিলিন্ডারের ভূমির আয়তন যদি বের করতে হয়, তাহলে আমরা কি করি, ভূমির ক্ষেত্রফল ইনটু উচ্চতা, কারণ সিলিন্ডারের ভূমির ক্ষেত্রফল ইনটু উচ্চতা। তাহলে উচ্চতা এখানে প্রশ্ন অনুযায়ী 5 এর লেন্থ দিয়ে আছে এল, 5 এর লেন্থ এল দিয়ে আছে। তাহলে এখন কি আমার কি দরকার, ভূমির ক্ষেত্রফল দরকার। এখন ভূমির ক্ষেত্রফলে এই যে সিলিন্ডারটা কি গোলাকার শেপটা দিয়ে আছে, এটা তো পুরো অংশ ডুবে নাই, যতটুকু ডুবছে সেই অংশটাকে আমি একটা রেখা দ্বারা ইন্ডিকেট করছি। এখন মূলত আমার এই অংশের এরিয়া বের করতে হবে। এই অংশের যদি এরিয়া বের করতে পারি, আমি ডুবন্ত অংশের ভলিউমটা অথবা ডুবন্ত অংশের অপসারিত পানির আয়তন আমি বের করতে পারবো। অপসারিত পানির আয়তন বের করার জন্য মূলত আমার ডুবন্ত অংশের আয়তনটা দরকার। ডুবন্ত অংশের আয়তন বের করার জন্য আমার ক্রস সেকশনাল ভিউতে যতটুকু পানিতে ডুবে আছে সেটার অ্যাকচুয়াল এরিয়াটা দরকার। এই অ্যাকচুয়াল এরিয়াটা, ভাইয়া, হ্যাঁ মানে একটু প্রশ্নটা ওই পড়াইয়া বুঝাই দিলে একটু ভালো হইতো। এই অঙ্ক আমি 2বারই করাইছি, একটা ক্লাস না 2টা ক্লাসে এই অঙ্কই করাইছি, পুরো ম্যাথ একেবারে। আপনি পুরো ম্যাথ করতে গেলে রিভিউ ক্লাসটা, এই আগের ক্লাসটা দেখলেই হবে, পুরো ম্যাথই করাইছি।
আপনি আগে যদি ক্লাস করে থাকেন ওই ক্লাসটা দেখলে হবে, সেম জিনিস এখানে। তার চেয়ে এখানে আরো শর্টকাট করাবো আমি আরো। আপনি যে ক্লাসটা আগে আছে ওই ক্লাসগুলো দেখলে, এই ম্যাথটা আমি পুরোটা করাইছি এবং 2 দিন করাইছি মেবি। ভাইয়া আগের ক্লাসগুলো কোথায় পাবো? প্রবলেম হলো আমাকে বলিয়েন, আমি ক্লাসগুলোর রেকর্ডগুলো দিয়ে দিব সিরিয়াল করে। এমনি ভাই গ্রুপে দিয়ে দিলে ভালো হয়, মানে গ্রুপে যারা দেওয়া যাবে করতে না, পারেন। ক্লাস এইভাবে গ্রুপে দেওয়া যায় না। যার যেটা প্রবলেম, যে ক্লাসটা দরকার সেটা আমাকে নক করলে আমাকে বলিয়েন, আমি ক্লাসটা দিয়ে দিব। আচ্ছা ভাই। ওকে, এই এরিয়াটা বের করার জন্য আমরা যেটা করি, আমার তো কি বৃত্তের এরিয়া কত, একটা বৃত্ত, বৃত্তের এরিয়া হলো পাই আর স্কোয়ার। ওকে, এখন বৃত্ত থেকে আমি যদি এই অংশটা বাদ দিই, এই অংশটা কি কোনোভাবে বাদ দেওয়া যাবে? এই অংশের এরিয়াটা বাদ দেওয়া যাবে? পাই আর স্কোয়ার মাইনাস এই অংশটা যদি বাদ দিই, তাহলে আমার কি নিমজ্জিত অংশের এরিয়াটা পাওয়া যাচ্ছে না? এখন এই অংশটা আলাদা আসলে এইভাবে বের করা কি বাদ দেওয়া যাবে না, কারণ যেহেতু বৃত্তের এটার কোনো ফর্মুলা নেই। এটা যদি বৃত্ত চাপ হয়তো পাই আর স্কোয়ার ডিভাইড বাই 2 দিয়ে ভাগ করে দিলে বৃত্তের চাপের এরিয়া বের করতাম, মানে অর্ধেক অংশের এরিয়া বের করতাম। তাহলে এটা বৃত্ত চাপ কি, বৃত্ত চাপ আকারে আমাকে বের করতে হবে। তাহলে আমি যেটা করছি, এই গ্রাফের আমি যদি টোটাল বৃত্তের এরিয়া থেকে বৃত্তের চাপটা বের করে নিই, এটা হলো বৃত্তের চাপের অংশ। এই বৃত্তের চাপের এরিয়ার ফর্মুলা আছে। এরিয়ার ফর্মুলা কি, 360 ডিগ্রিতে বৃত্তের এরিয়া হলো পাই আর স্কোয়ার। পাই আর স্কোয়ার মিন্স টোটাল একটা বৃত্তে 360 ডিগ্রি, 90 ডিগ্রি 90 ডিগ্রি 90 ডিগ্রি 90 ডিগ্রি, 360 ডিগ্রিতে বৃত্তের এরিয়ার ফর্মুলা কত, পাই আর স্কোয়ার। এখন এই যে অ্যাঙ্গেলটা আছে, এই অ্যাঙ্গেলটার এরিয়া কত? তাহলে কি আমি যদি এটাকে 2 থিটা ধরি, এই টোটাল অ্যাঙ্গেলটা আমার প্রমাণের সাথে অঙ্কের সুবিধার্থে আমি 2 থিটা ধরছি, আপনারা যে কোনো থিটায় ধরতে পারেন, ঠিক আছে? এটাকে থিটা ধরতে পারেন, 2 থিটা ধরতে, সেটা আপনাদের মতো করে ধরতে পারেন। তাহলে 2 থিটা অ্যাঙ্গেলে বৃত্তের এরিয়া কত, পাই আর স্কোয়ার 360 ইন্টু 2 থিটা। ওকে, এই 360 থেকে 2 কাটা গেলে আর কি থাকে, পাই আর ভাই স্কোয়ার। নাকি জি ভাইয়া, একটু থিটা যে ধরলাম ভাই, এটা একটু বিষয়টা আবার ক্রিয়েট করে ভালো হয়। আচ্ছা এটা আমি আপনি 2 থিটা ধরলাম না, সাপোজ থিটা ধরলাম, তাহলে থিটা যদি ধরি তাহলে এরিয়া কত, পাই আর স্কোয়ার ডিভাইড বাই কত, 360 ইন্টু থিটা। এইটাই ফর্মুলা, মূল ফর্মুলা হলো এটা। এখন আমি 2 থিটা কেন ধরলাম, আমি যখন অঙ্কটা করব বা ফর্মুলা, এই এখানে সাইন থিটা কস থিটা অনেক কিছু আসবে, এটাকে যখন ফর্মুলা ভাঙবো তখন আমার কসের সাথে কস থিটা বাই 2 সাইন থিটা বাই 2 এরকম দুইটা টার্ম চলে আসবে। এটা দুইটা টার্ম যদি চলে আসে কোনো প্রবলেম নেই, আপনি এখান থেকে থিটার মানটা বের করে নিয়ে, থিটার মানটা যদি বের করে নেন, ওই মানটা হবে এই অ্যাঙ্গেলটা, টোটাল অ্যাঙ্গেলটা, আর থিটা বাই 2 হবে অর্ধেক অংশের অ্যাঙ্গেলটা। কোনো প্রবলেম না, আপনি এটা থিটা ধরতে পারেন। বইয়ে যেটা দিয়ে আছে 3 এটা মূলত মানে পরবর্তীতে যেহেতু কি 2 থিটাকে থিটা করা যাচ্ছে, এই জন্য মিলানোর জন্য করছে এটা, পাই আর স্কোয়ার ডিভাইড বাই 360 ডিগ্রি ইন্টু থিটা। যদি আপনি এখানে থিটা ধরেন, থিটা আসবে, 2 থিটা ধরলে 2 আর থিটা কাটা হয়ে এখানে 180 হয়ে যায় আর কি। এটা প্রমাণের সুবিধার্থে করছে, এটা অঙ্কের সুবিধার্থে করছে। আপনারা আপনার মতো ধরবেন, পরবর্তীতে গিয়ে যখন থিটা এখানে অঙ্কে যখন দেখবেন থিটা, আপনারা লিখবেন থিটা বাই 2, এরকম হবে। ওই ফলে ভাঙাচোরা হিসাবটা না আসার জন্য আগে থেকে 2 থিটা ধরে নিছে, আর কোনো কিছু নাই ভাই, ঠিক আছে? 2 থিটার বিষয়টা এতটুকু। আপনি এখানে থিটা ধরলে পরবর্তীতে থিটা বাই 2 আসবে ক্যালকুলেশনে ভেঙে গেলে, আর যদি এখানে 2 থিটা ধরেন পরবর্তীতে থিটা আসবে। তো থিটাটা অনেকটা রাউন্ড ফিগার বিদায় এখানে 2 থিটা ইউজ করে। এখানে যদি 2 থিটার অঙ্ক যখন করবেন তখন 2 থিটা চলে আসবে, থিটা বাই 2 চলে আসবে। ওকে, তাহলে আমি বৃত্তের চাপের এরিয়ার ফর্মুলা হলো এটা, যে কোনো বৃত্ত চাপের। তো আমি এই এরিয়াটা বিয়োগ করে দিলাম, পাই আর স্কোয়ার ডিভাইড বাই 360 ইন্টু থিটা। ওকে, এখন বৃত্ত চাপ যে আমি বিয়োগ করে দিছি, এইটা পুরোটা হলো বৃত্ত চাপ। এখন এখানে কিছু অংশ ডুবন্ত ছিল না, এই অংশটা কি
পানির নিচে ছিল না। তা আমি কি বৃত্তচাপ থেকে এই অংশটা আবার কি করে দিব, এটা যেহেতু বিয়োগ করে দিছি এই অংশটা আমি যোগ করে দিব। ওকে, এখন এই অংশ যদি যোগ করি, এটাকে কি ধরছিলাম আমি, থিটা, তাহলে অর্ধেক অংশ কত হবে, থিটা বাই 2। একটা সমদ্বিবাহু ত্রিভুজের ফর্মুলা কি, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা না? জি তা আপনি এখন এখানে এই লেন্থের মান আগে বের করতে হবে, কারণ এটা তো জ্যা, এটা কি বৃত্ত দিয়ে যায় নাই, এটা আর দিয়ে আছে, আপনি মধ্যবর্তী অ্যাঙ্গেল জানেন, তাহলে অর্ধেক অংশ কত হবে, থিটা বাই 2 হবে। এটা যদি থিটা বাই 2 হয়, এটা কি হবে, আর সাইন থিটা বাই 2 না? ওকে, এটাও কি হবে, আর সাইন থিটা বাই 2। ওকে, তাহলে এখন কি 2 আর সাইন থিটা, তাহলে আমার হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, এটা যদি কি দুইটা ত্রিভুজ ধরেন একটা ফর্মুলা, অথবা অর্ধেক অংশ যদি কাউন্ট করেন, তখন এটা হবে আর সাইন থিটা বাই 2, আর এটা হলো আর এর মান, এটা হলো আর, এটা কত, থিটা বাই অ্যাঙ্গেলটা হলো 2, সরি এটা না, এটা। তাহলে এখন কি অর্ধেক অংশের ফর্মুলা কি, হাফ ইন্টু ভূমি কত, আর সরি ভূমি তো এখানে আর সাইন থিটা না, ভূমি কস থিটা, এটা তো ভূমি, ভূমি ইন্টু আমাকে ভূমি বের করতে হবে এখানে, এইটার মান কি, আর কস থিটা বাই 2। ওকে, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, আর কস থিটা বাই 2, আর উচ্চতার ফর্মুলা কি, আর সাইন থিটা বাই 2। তাহলে এটা কিসের, একটা অংশের ত্রিভুজের ফর্মুলা না, এই অংশের এরিয়ার ফর্মুলা না, এটা এই অংশের এরিয়ার ফর্মুলা। তাহলে এখানে কি 2 হাফ আর স্কোয়ার কস থিটা বাই 2 আর সাইন থিটা বাই 2। এখন দেখি তো কি ত্রিভুজ দুইটা এরকম সিমিলার ত্রিভুজ কি দুইটা 2 দিয়ে গুণ করে দিব, তখন 2 2 কাটা, আর স্কোয়ার কস থিটা বাই 2 সাইন থিটা বাই 2, বই এখানে দিয়ে আছে থিটা, আর কিছু নাই। ঠিক আছে, এই অংশটা মূলত আপনি এখানের সাথে যোগ করে দিবেন, কোন জায়গায়, প্লাস আর স্কোয়ার কস থিটা বাই 2 সাইন থিটা বাই 2। যদি আপনি এখানে 2 থিটা, এটাকে থিটা ধরেন, আর যদি 2 থিটা ধরেন, এখানে থিটা হবে। ঠিক আছে, এটা হলো ক্রস সেকশনাল এরিয়ার ফর্মুলা, মানে পানিতে কতটুকু ডুবছে তার ক্রস সেকশনাল এরিয়ার মান। এখন এটার সাথে যদি লেন্থ গুণ করে দেন, তাহলে এটার ভলিউম চলে আসে। চিত্রটা, মূল চিত্র হলো এটা, এইটাই এই কাহিনীটা এখানে ভেঙে ভেঙে দিছি আর কি। এই চিত্রটা এইভাবে দিছে, কারণ হলো তাহলে আমি যাতে কি আগে বৃত্তচাপটা বিয়োগ করে কি এই ত্রিভুজটা যদি যোগ করে দিই, আমার নিমজ্জিত অংশের এরিয়া বের করা যায়। নিমজ্জিত অংশের সাথে লেন্থ গুণ করে দিলে আপনার ভলিউম চলে আসবে। চিত্র এইটাতে, এখানে চিত্র নিয়ে কোনো প্রশ্ন থাকলে বলেন। স্যার রেজাল্টে আর প্লাস আর কস থিটা হবে নাকি আর প্লাস আর ইনটু সাইন থিটা হবে, কোনটা একটু বললেন তো? এইটা একটা প্রশ্ন হয়, এই প্রশ্নটা যদি আমি উত্তর দিই, আমার এটা কত, থিটা না? ওকে, আপনার বের করতে হবে কি, মানে ওই ব্লকটা কতটুকু নিমজ্জিত হয়েছে সেটার মান, এটা কত, এইচ না? এখান থেকে এটার মান কত, আর না? আর থিটা এটাও আর। এখন আপনি এই হাইটটা বের করার জন্য এই মানটা দরকার নাকি এই মানটা দরকার, এটা দরকার না? আর cos থিটা। তাহলে এখন এটাকে আমি কিভাবে বের করব, আর কস থিটা না, আর জি কস থিটা, এটা দরকার আমার। তাহলে এটা দরকার হলে কস থিটা ইউজ করব আমি। তাহলে কি হাইট ইকুয়াল টু আর প্লাস আর কস থিটা। স্যার তাহলে তো আর কস থিটার মান মাইনাস আসে। আর কস থিটার মান মাইনাস আসুক প্লাস আসুক সেটা তো আমার বিষয় না, আমার ক্যালকুলেশন করলে যা আসবে সেটা। এখন এটা যদি আমি, এটা তো আমি কি এই ত্রিভুজটা, যে ত্রিভুজটা দোষে আমাকে বলছে এটা কতটুকু স্যার ডুবছে, তাইলে তো
তাহলে তো 1 এর কম আসে, তাহলে এটা তো 1 এর কম হওয়ার সম্ভাবনা নাই। অবশ্যই সম্ভাবনা আছে ভাইয়া, আমি একটু আপনাদের দেখাচ্ছি। এই ত্রিভুজটা বলে দিয়ে আছে সেন্টার, এটা ডায়ামিটার দিয়ে আছে, ডায়ামিটার কত 2। ওকে, এখন এখানে যে কতটুক ডুবছে পানিতে সেটাকে আমাকে বলে দিছে ওরা। এখানে ডুবতে পারে, এখানে ডুবতে পারে না। আমি কি যে অ্যাক্সিসটা অঙ্কন করছি আমি কি জানি সেটা কি অর্ধেকের চেয়ে বেশি ডুবছে নাকি অর্ধেকের চেয়ে কম ডুবছে, সেটা কি আমি জানি? জানি না। ঠিক আছে, বুঝতে আমি পারছি। আমি ধরে নিছি এটা নিচেও হতে পারে উপরেও হতে পারে, তো নিচে হলে হোক উপরে হলে হোক আমি আমার মতো ধরে নিছি। এখন যদি এটা কি কম হলে মাইনাসে চলে যাবে, আর যদি উপরে উপরে যদি আমার ধরাটা শুদ্ধ হয় তাহলে কি ওই 8টা যোগ হবে, আর এটা কোনো বিষয় না, ক্যালকুলেশনে যা আসবে আসবে, আমার ওইটা দেখার বিষয় না। ঠিক আছে, আমি তো এটা আনুমানিক ধরে দিছি যে আমি উপরে ধরছি ক্যালকুলেশনের সময় দেখতে জিনিসটা সুন্দর লাগার জন্য। আপনারা এটা ধরলে তখন কি এটা বিয়োগ করতে হতো না, আর cos থিটাটা এইভাবে ধরলে আর থেকে আর cos থিটা কি করতে হতো, বিয়োগ করতে হতো না। তখন অ্যাঙ্গেলের মান ছোট আসতো, ছোট আসলে সেটা অটোমেটিক্যালি কি মাইনাস হইতো। বুঝছেন, মানে আমার দ্বারা ভুল হলো, ওই অ্যাঙ্গেলের কারণে এটা শুদ্ধ হয়ে যাচ্ছে। আমি তো জানি না এটা কি সেন্টারের উপরে ধরবো নাকি নিচে ধরবো, সেটা তো কোনো ক্লু দেয় নাই। তো আমি উপরে ধরছি, আমি ক্যালকুলেশন করে গেছি, অ্যাঙ্গেলের মান যদি বড় বা ছোট ওইভাবে সিস্টেম করে গিয়ে এটা মাইনাসে চলে যায়, এটা আমার কিছু করার নেই, এটা অঙ্কের সিস্টেম। এটা আমি তো নর্মালি যোগ করছি, আমি যেভাবে ধরছি সেভাবে যোগ করছি। তো মাইনাসে আসার কারণে কি হতেই পারে মিস, তখন এটা অ্যাকচুয়ালি রেখাটা হওয়ার কথা ছিল এখানে, আমি ধরছি উপরে, ভুল তো নাই। জি স্যার, বুঝতে পারছি, কিন্তু বইতে বলছিল তো এই জন্য আর কি। আচ্ছা, না বই আমি তো অ্যাঙ্গেলের কথা বলেই দিছিলাম কত অ্যাঙ্গেল হবে এটা। আর 2 নাম্বার চিত্রে, ভাই 2 নাম্বার চিত্রে আপনি মূল প্রবলেমটা কি? এই চিত্রের সাথে প্রশ্নের কোনো মিল আছে না ভাই? আচ্ছা, এইটাও কিন্তু আমি গত ক্লাসে মনে হয় এটাও দেখাইছিলাম, আমার জানা মতে আপনি মনে হয় ক্লাস করেন নাই। আচ্ছা, তারপর আমি একটু বলতেছি। করতে পারেন তো ঈদের পরে ওরকম। বুঝছি বুঝছি, এই জন্য করাই দিচ্ছি, নাহলে করাইতাম না। এই আচ্ছা, অধ্যায়টা একটু ঝামেলা চলতেছে আর কি ভাই। কোনো বিষয় না, এখানে দেখেন চিত্রের সাথে বইয়ের মিল না থাকার কোনো সুযোগ নাই। শুধুমাত্র আমি প্রথম যেটা ভুল করছি, চিত্রে একটা ভুল আছে, সেটা আমাকে বলছে যে হরিজন্টাল যে লেন্থটা আছে সেটা হবে কি লংগেস্ট, মিস ওই হরিজন্টাল লেন্থটা বড় হবে, ভার্টিক্যাল লেন্থটা কি হবে ছোট হবে। কিন্তু আমি যখন চিত্রটা অঙ্কন করছি তখন কি হরিজন্টাল লেন্থ কোনটা, এই অ্যাক্সিসটা না, এই দুইটা অ্যাক্সিস হরিজন্টাল না, এটা নরমালি হবার কথা ছিল কি বড়, আর ভার্টিক্যাল যে লেন্থটা আছে সেটা হবার কথা ছিল কত ছোট। এটা হলো আমার ভুল, মানে আমি যে বইটা ড্র করছি সেটা হলো এটা আমার ভুল। বুঝছেন, মূল চিত্রটা হবে এরকম। ওকে, এটা সেন্টারে আবার একটা অ্যাক্সিস ধরেন, এটা ডি হবে, এটার নিচে একটা বি হবে, এরপর আর তো কিছু নাই। প্রথমত চিত্রে এটা কারেকশন করতে হবে, আপনারা এই চিত্র দিলে আপনাদের অঙ্কে ভুল ধরবে, পরীক্ষার খাতা এটা ভুল ধরবে, এই চিত্রটাতে ভুল, ক্যালকুলেশনে প্রবলেম হয় নাই, আমি শুধু চিত্রে ভুল করছি। ওকে, এখানে বলছে দা ব্লক is to float in water with its longest axis is horizontal. The longest axis হলো এখানে b, এটা কি হবে horizontal হবে, and the length vertical, লেন্থটা কি vertical. Find the ratio b by a, এই b by a এর অনুপাতটা বের করতে হবে। যদি এটা কি হয়, এটা যদি কি স্টেবল ইকুইলিব্রিয়াম হয় তখন b by a এর রেশিওটা কত হবে সেটা বের করতে হবে। স্টেবল ইকুইলিব্রিয়ামের কন্ডিশন ধরে নিয়ে অঙ্কটা করলে আর কিছু নাই। এখন চিত্রতে আমি এখানে আর কিছু দেখতেছি না, আর কোনো প্রবলেম থাকলে বলেন, মানে চিত্রতে আপনার আর কি প্রবলেম, এটা ভুল। এখানে যে এইভাবে যেটা দিয়ে আছে আইসক্রিমের মতো সেটা হবে না, এটা দেখতে কি এটা বড় হবে, এই অ্যাক্সিসটা কি এই অ্যাক্সিসটা দেখতে ছোট হবে, কারণ ফার্স্টে এটা বলে দিছে। ভাই লাস্টে যে লেজ দিছে ভাই, এই শর্তটা একটু বুঝতে পারতেছি না। ফর স্টেবিলিটির এটা, জি। আচ্ছা
এটা আমরা স্টেবিলিটি এটা করার জন্য আমাকে আসলে ওই এমজি এর ফর্মুলাটা করতে হবে। এমজি ইকুয়াল টু ফর্মুলাটা কি মনে আছে? সরি জিএম ফর্মুলাটা একটু জি বলেন, স্যার আপনি বলেন। 1/d মাইনাস b। I by B আই বাই বি, বড় ধরনের ভুল এটা, বিজি অথবা GM equal I by V minus BG. ওজি মাইনাস ওবি। ওকে, এখন এই মানটা আমি বলছিলাম, আমরা প্রত্যেকটা অঙ্কে বলছিলাম মাইনাস ধরে করার জন্য। যদি এটা প্লাস হয় তাহলে কি হবে? স্টেবল, মাইনাস হলে আনস্টেবল, Stable equilibrium. হলে ইকুইলিব্রিয়াম, ন্যাচারাল Neutral. ইকুইলিব্রিয়াম। ওকে, তাহলে আমি কি বলতে পারি না এটা যদি স্টেবল হয় জিএম এর মান গ্রেটার দেন 0? জিএম এর মান গ্রেটার দেন 0 হবে না? এই জিনিসটা জি। দেখতে পাই ফর স্টেবিলিটির জন্য এমজি অথবা জিএম ইকুয়াল টু গ্রেটার দেন 0, মিন 0 এর চেয়ে বড় মিস পজিটিভ হবে। এই জিনিসটাই দোষে। আপনি কি বুঝছেন? জি ভাই ক্লিয়ার ভাই। ওকে, এবার জিএম এর মানের ফর্মুলাটা এখানে বসাই দিবেন, ওই মাইনাসটা ওই পাশে গেলে প্লাস হয়ে যায়, এই কাহিনীগুলাই আছে, আর কিচ্ছু নাই এখানে। তারপর আপনারা বাসায় করেন না, বাসায় করলে খুঁটিনাটি কিছু প্রবলেম আসতো যেটা আপনাদের এখনো আমি পাচ্ছি না। স্যার হ্যাঁ, এই ম্যাথগুলোর ফিগার তো দেওয়া থাকবে এক্সামে, তাই না? খুব দুই একটা ম্যাথে ফিগার দিয়া থাকতে পারে, যদি জটিল হয়, সহজ হলে দিবে না। এখানে যতগুলো ম্যাথ আছে 1 নাম্বার 2 নাম্বার কোনোটা ফিগার দিয়া থাকবে না। 2 নাম্বার 3 নাম্বার তো নাই, 4 নাম্বারও ফিগার দিয়া থাকবে না, 5 নাম্বারও কোনোটার ফিগার আমি দেখতেছি না, কোনোটার ফিগার দিয়া থাকবে না এখানে এখন পর্যন্ত যা দেখছি। মানে বোর্ড সলিউশনের একটা ম্যাথের ফিগার দিয়া থাকবে না, এগুলো আপনাকে ড্র করতে হবে। ফিগারটাকে ড্র করতে হবে আমরা? হ্যাঁ, ড্র করতে হবে। স্যার ফিগারটা ড্র ছাড়া কি স্যার আর আনতে করা যাবে না? করা যাবে যদি আপনি পারেন, কারণ চিত্র স্যারে যখন জিনিসটা দেখবে স্যারে তো চোখ বুলাবে, যে স্যারা তো আপনারটা পরে পরে দেখবেন, এত টাইম স্যারের নাই। তো উনি আগে ফিগারটা দেখবে, ওই অনুযায়ী ডাটা গুলো ধরাটা শুদ্ধ আছে কিনা সেটা দেখবে, কাজ করবে এতটুকু, তারপর লাস্টে গিয়ে আনসারটা দেখবে। তো উনি যদি ফিগার না পায়, ওনার এটা আপনার ক্যালকুলেশনটা ওনাকে ঠিক করতে, মানে শুদ্ধ আছে কিনা সেটা চেক করতে, ওনার আবার নিজের একটা কি ফর্মালিটি বজায় রাখার জন্য ওনার বুঝতে সুবিধা হবে, নিজে ড্র করতে হবে। তো স্যারে কি আপনার হাতে কি আপনার খাতা কি ড্র করবে চিত্র? করবে না। রাফ খাতায় কেন আপনার জন্য রাফ খাতা কেন ইউজ করবে উনি? চিত্রটা এই জন্য দিয়ে, আমি স্যারের বোঝাটা থেকে সহজ করার জন্য মূলত দিয়ে, এটা অঙ্ক ভুল নেই, নাম্বার কাটবে আর কি। মানে স্যার এই চ্যাপ্টার থেকে ফিগার তেমন থাকবে না, জাস্ট কোশ্চেনই থাকবে। হ্যাঁ, কোশ্চেনই থাকবে, যদি প্রশ্ন যদি ঘুরায়, মিন্স প্রশ্ন যদি জটিল হয় তখন ফিগার দিতে পারে। ও আচ্ছা। আর স্যার আরেকটা কথা, মোমেন্ট অফ ইনার্শিয়াল ফিগার যদি না দেয় তাহলে সুবিধা হবে, প্রশ্নটা ইজি হবে। ফিগার দিলে বুঝবেন প্রশ্নটা অনেক জটিল হবে। স্যার আর মোমেন্ট অফ ইনার্শিয়াল ক্ষেত্রে বি ডি কিউব বাই 12, বি কিউব আর ডি কিউব এটা কখন হবে একটু আরেকটাবার বলবেন? কোনটা? মানে মোমেন্ট অফ ইনার্শিয়া বের করার সময় বি ডি কিউব লিখি না, এখন কখন বি কিউব আর কখন ডি কিউব হবে? আমি গত ক্লাসে সেম জিনিসটার একজনের একটা প্রবলেম সলভ করছিলাম, এই সেম প্রশ্নটা বলছিলেন, কখন কি হবে সেটা না, আমরা একটা আয়তাকার বস্তু যদি ধরি, যেমন আয়তাকার বস্তু ধরলাম, এটা আমি ড্র করলাম, এটা যদি যখন ইয়াতে ঘনবস্তু তৈরি হয়, এই শেপটা একটা কি, এগুলো তো আমরা দেখি না, এটা আমি ড্র করলাম আর কি বোঝার জন্য। ওকে, তাহলে এখানে ক্রস সেকশনাল ভিউটা কি এটা না, মানে সামনে থেকে যদি আমি দেখি তাহলে ক্রস সেকশনাল ভিউ কোনটা? এটা। ওকে, তাহলে ওই চিত্রে এখানে আমি বলছিলাম সাপোজ যদি 12, 9 এবং 3, তাহলে ক্রস সেকশনাল ভিউতে কি হবে, কোন কোন মাপটা হবে? 9 এবং 3 না ক্রস সেকশনাল ভিউতে? জি স্যার। ওকে, তাহলে এটা বড়টা কি, 9টা হবে কি আনুভূমিক, আর 3টা হবে কি ভার্টিক্যাল। তাহলে 9টা কি, 12টা কি, 12টা হলো লেন্থ। ওকে, লেন্থটা তো আমি দেখবো না, লেন্থটাকে আমি ক্রস সেকশনাল ভিউতে দেখবো না। তাহলে মূলত
যেই 12টা, যেমন আমি কি ফর্মুলাটা ইউজ করছিলাম i ইকুয়াল টু 9q ইন্টু 12 ডিভাইড বাই 12। এই 12 হলো ফর্মুলার 12, এই 12 হলো যেটা দেখবো না সেটার 12, আর এই 9 এর উপর কিউ। হাইটের উপর কিউ ইউজ করি না। ওকে, আপনি যখন কোনো ফর্মুলাতে ইউজ করবেন, কোনো মোমেন্ট অফ ইনার্সিয়া ইউজ করবেন, মাঝখানে যেটা থাকে, মাঝখানে বলতে কি একটা বড় থাকবে একটা ছোট থাকবে, মাঝখানে থাকবে কত, মাঝখানে যেটা থাকবে সেটার উপর কিউ। মূল কথা হলো এটা। অথবা ক্রস সেকশনাল ভিউতে যেটা হরিজন্টাল থাকবে সেটার উপর কিউ ইউজ করবেন, শেষ। অন্যটার উপর কিউ ইউজ করবেন না। তো অন্যটা বলতে বড়টা। আমি যদি এখানে দিই, এটা যদি আমার 9 এর পরিবর্তে যদি কেউ হয়তো 7 হইতো, তখন আমি কি করতাম বলেন? i বাই 7q ইন্টু 9 ডিভাইড বাই কত, 12 না? এটা তখন 9 হবে, এটা তখন 7 হবে, এটা হাইট কত হবে, 3 হবে। ঠিক আছে, ক্রস সেকশনাল ভিউতে যেটা কি আনুভূমিক থাকে, মিন্স কি মাঝখানের মাপটা, যেটা বড় না কি ছোটটা, মাঝখানের মাপটা বড়টাও না ছোটটাও না, তার কি মাঝখানে যেটা থাকবে সেটার উপর কিউ ধরি আমরা। জি স্যার, বুঝতে পারছি। বোঝাতে গেলে অনেক কিছু আছে, সেটা আমি ওই জি স্যার। ক্লাসগুলোতে একটু খেয়াল করলে হবে। ওকে, তারপর আগামী ক্লাসে পরীক্ষা নিবে এটার উপর। কোনো ক্লাস হবে না, শুধু পরীক্ষা নিব। ভাইয়া হ্যাঁ, শুধু একটা চ্যাপ্টারে পরীক্ষা না নিয়ে বিগত 2টা না 3টা চ্যাপ্টার কমপ্লিট হয়েছে আর কি, ওই 3টা সহ একসঙ্গে নিলে বা কেমন হয়? ভাই দেখবেন 2 জনের পরীক্ষা দিবে, বাকিগুলোর কুদো পাওয়া যাবে না। ওটা যথেষ্ট এক্সপেরিয়েন্স আছে এটা। একটা একটা অধ্যায় পরীক্ষা নিয়ে যদি আবার সবগুলা পরীক্ষা নেওয়ার পর একসাথে পরীক্ষা নিলে তাহলে ঠিক আছে। আমি যদি 3টা অধ্যায় দিয়ে 2 থেকে 3 জন পাওয়া যাবে, আর একটা চ্যাপ্টার দিলে 10-12 জন পাওয়া যাবে, 10 জন বা 8 জন পাওয়া যাবে আশা করি। বুঝছেন? এই হলো কথা। ঠিক আছে ইনশাআল্লাহ। যত পরীক্ষা দেওয়া যায় তত ভালো। তাহলে আগামী ক্লাসের কাজ কি? বুয়েন্সি ফর 50 মার্কের পরীক্ষা হবে। আমি যা পারে তা দিব, মাথায় কনসেপ্টটা মাথায় রাখবেন, আমি প্রশ্ন ঘুরাবো, প্রশ্ন হুবহু দিব না। কনসেপ্ট ঠিক থাকবে, একবারে সিম্পল সেম কনসেপ্ট থাকবে, শুধু অঙ্কটা চেঞ্জ করবো, আমি ডাটাগুলো চেঞ্জ করব, সিমিলার জিনিস দিব, একেবারে হুবহু সিমিলার জিনিস দিব, শুধু মানে প্রশ্নটা একটু ঘুরাবো আর কি। একটু ভালো করে বুঝে শুনে 2-3টা ম্যাথ করলে আমার যে ম্যাথগুলো দিব সেগুলো করতে পারবেন আশা করি। সিম্পল ম্যাথ একেবারে। ঠিক আছে, যা করাইছি তার মধ্যে। আবার মঙ্গলবারে স্যার ক্লাস। ওই মঙ্গলবারে পরীক্ষাটা হবে, ক্লাস হবে না। এর পরবর্তী মঙ্গল সপ্তাহে নতুন করে নতুন একটা টপিক শুরু করবো। বাসায় অবশ্যই প্রস্তুতি নিয়ে আসিয়েন। এখন 50 জন আছেন, পরীক্ষা কয়জন দেবেন একটু হাত তুলেন দেখি। ওকে স্যার। একটু হাত তুলেন দেখি পরীক্ষা স্যার শুধু কি বোর্ড কোশ্চেন গুলো করলেই হবে? আমি যা করাইছি তা, আমি এক্সাম্পলের একটা ম্যাথ করাইছিলাম আর বোর্ড সলিউশন দিছি, এর বাইরে আর কোনো কিছু করাই নাই। এক্সাম্পলের একটা 1 নাম্বার এটা সহ, আবার এক্সাম্পলের একটা মার্ক দিছি না, পাথর কি কার্ড একসাথে পানিতে ডুবে থাকে, এটার কি আর্কিমিডিসের ফর্মুলা দিয়ে একটা ম্যাথ করছি না? জি ভাই। ওইটা সহ, এটা এক্সাম্পলের 1। তাহলে কি 13 জন, বাকিরা কই? আছি স্যার। এখানে আপনি যে কয়েকটা আপনার টেলিগ্রাম নাম্বারটা একটু দিলে ভালো। এই নিয়মগুলোর মধ্যে কি ভাইয়া এটা আমার সেকেন্ড ক্লাস, আমার অনেক ল্যাগিংস আছে, ওই জন্য ভাইয়া এখন এক্সামটা দিব না। এতদিন কইছিলেন ক্লাস ল্যাগিংস আছে, ক্লাসগুলো নিবেন না? @naim AEP এটা দিয়ে সার্চ দিলে আমার টেলিগ্রাম আইডিটা পাবেন। ভাইয়া আপনার তো মেসেজ ডেলিভারি হয় না, আপনি তো মানে আপনারা নক দিয়েছে অনেকদিন হয়ে গেছে।
মেসেজ তো ডেলিভারি হওয়ার কথা। আচ্ছা আর একটা কথা বলেনি, যদি কাউকে যদি আমি কোনো ক্লাস না দিই বা রেসপন্স না করে, আপনারা সরাসরি আমার নাম্বারে কল দিয়ে দিয়েন, আমি সঙ্গে সঙ্গে দিতে না পারলেও ওই দিন দিয়ে দিব। কারণ অনেক সময় মেসেজ গুলা যখন পিছনে পড়ে যায় তখন কি আপনারটা মিস হয়ে যায় আর কি। এই এক্সামে যেটা বললেন এটা হচ্ছে আমাদের ক্লাসে আপনি যে নিয়মগুলোর ম্যাথ গুলো পড়ায় দিচ্ছেন এই নিয়মগুলোর মধ্যে ওই থেকেই নিয়মের করতে হবে। মধ্যেই থাকবে অবশ্যই, এর বাইরে কোনো কিছু দিব না। ঠিক আছে ভাই। ওকে, আগামী ক্লাসে তাহলে অবশ্যই পরীক্ষাটা দিয়েন, যা আছে না, আমি ছবি তুলে রাখছি কে কে হাত তুলছেন।